যারা এখানে আছে অলরেডি, যে রোহিঙ্গাদের যে নেতা ছিলেন তাকে কানাডা নিয়ে যাওয়া হয়েছে, তার 7-8 জন সন্তান সহ। এদেরকে ব্যাপক হারে ধর্মান্তর করার মাধ্যমে এই কলোনি দিয়ে একটা ডিস্টাবলাইজেশন করা হবে এবং এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এটা হলো একটা অ্যাঙ্গেল যেটা পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নরা চাচ্ছে। আমরা কি আহ, মানে আমরা আমাদের সব মিলিটারি পাওয়ার, মিলিটারি ইনস্টলেশন সব তো আমরা নিশ্চয়ই ডেকোরেশনের জন্য রাখি নাই। হয়ে গেছি আমরা, এতটা নতুন সরকার হয়ে গেছে, আমরা কি একটা তীব্র প্রতিবাদ বা এটা কোনো পর্যবেক্ষণ, আমরা কি কোনো অ্যাকশনে যাইতে পারি না? যে আমার মতামতটা এবং প্রশ্ন দুইটিই আছে। সেটা হলো, প্রথম একটা বিষয় আমি লক্ষ্য করব, সেটা হচ্ছে কলিমুল্লাহ স্যার যে কথাগুলো বললো অনেকগুলোই প্রাসঙ্গিক। আসলে 1947-এর আগে ওই যে আমাদের সিনহা স্যার যে কথাটা বললেন যে আরাকানে মুসলিমরা চেয়েছিল জিন্নার সাথে দেখা করে এটাকে বাংলা পূর্ব পাকিস্তানে অ্যাফিলিয়েট করতে, এবং ত্রিপুরার রানীও ঢাকায় এসে বসেছিল যে পূর্ব পাকিস্তানে অ্যানেক্স হতে, কিন্তু সেটা করা হয়নি। সেটার জন্য আমি বিশ্বাস করি যোগেন মন্ডলের বিশ্বাসঘাতকতা দায়ী, যদিও সেটা পর্দার অন্তরালে চলে বা এটা নিয়ে কোনো প্রমাণ নাই। সিলেটের করিমগঞ্জ এটা মুসলিম অধ্যুষিত, সেটাও আমাদের মধ্যে এসেছিল। আবার মুর্শিদাবাদ, আবার নদিয়া, এগুলো মুসলিম ডোমিনেটেড এরিয়া ছিল। এগুলো বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল, কিন্তু এগুলো আসতে দেয়া হয়নি। যদি 1947 সালে ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে বা সাম্প্রদায়িক মুসলিম তত্ত্বের ভিত্তিতে, হিন্দু মুসলিম তত্ত্বের ভিত্তিতে অ্যাজ পার রেডক্লিফ লাইনটা হতো, তাহলে আজকে আরাকানের মুসলিমদের গণহত্যা বা গণধর্ষণের শিকার হতে হতো না। এখন বাংলাদেশেও সেই একই সিকোয়েন্স চলছে। আপনি যদি দেখেন যে বর্তমানে আমাদের বর্ডার অ্যাডজাসেন্ট এরিয়াগুলোতে যে বম সম্প্রদায় লোকগুলো আছে, সেগুলোকে মানে অনেকটা কোণঠাসা করে ধর্মান্তর করে অনলি খ্রিস্টানাইজ করা হয়েছে, যার ফলে 1935 থেকে 40 সালের যে সিরিল কুপল্যান্ডের যে রিজিডেন্ট কুপল্যান্ডের যে কনস্পিরেসিটা ছিল, সেটা কিন্তু আপনার ওই যে বালফোর ঘোষণার মতোই একই একই নেচারের। এর এর প্রেক্ষাপট এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মতো হচ্ছে। যেমন এই মুহূর্তে আপনি যদি দেন, মেঘালয়ে 75% খ্রিস্টান, নাগাল্যান্ডে 33 to 40% খ্রিস্টান, মণিপুরে 40 to 44% খ্রিস্টান, মিজোরামে 87 to 90% খ্রিস্টান। এরপরে এই অ্যাঙ্গেলগুলোতে সব অলরেডি খ্রিস্টানাইজ করে ফেলা হয়েছে। তো এখন আমাদের এই অঞ্চলটায় আপনার যারা আসতেছে, যে আমাদের যে রোহিঙ্গা ভাইরা, তাদের মাঝখানেও খ্রিস্টান মিশনারি ক্যান্সার গুলো ছড়াচ্ছে। সরকারের কোনো মাথা ব্যথা নাই। আমি একাধিকবার বলেছি, আপনি যদি যান দেখেন সেই জায়গায় বারবার শুধু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগুন লাগে, এবং যারা একটু ভালনারেবল সেই ক্যাম্পগুলোতে আগুন লাগে, এবং সেই জায়গায় মিশনারি গুলো কাজ করে। অর্থাৎ, এবং যারা এখানে আছে অলরেডি, যে রোহিঙ্গাদের যে নেতা ছিলেন তাকে কানাডা নিয়ে যাওয়া হয়েছে, তার 7-8 জন সন্তান সহ। এদেরকে ব্যাপক হারে ধর্মান্তর করার মাধ্যমে এই কলোনি দিয়ে একটা ডিস্টাবলাইজেশন করা হবে এবং এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এটা হলো একটা অ্যাঙ্গেল যেটা পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নরা চাচ্ছে। আরেকটা অ্যাঙ্গেল চাচ্ছে ভারত এই চট্টগ্রামকে, এখানে সীতাকুণ্ড, এখানে শিবের নাকি কি পাওয়া যায়, সেই জন্য এটা শিব মন্দির সীতাকুণ্ড, এটা বলে সিকিমকে যেভাবে অখণ্ড ভারতের অংশ করেছে, এটাকেও কাশ্মীরের মতো বা হায়দ্রাবাদের মতো অখণ্ড ভারতের অংশ করতে। অন্যদিক থেকে রাশিয়া ও চীন চাচ্ছে এই জায়গায় একটা প্রক্সি রাখতে। এর মাঝখানে বাংলাদেশ পড়ে গেছে। আজকে 8 দিন হলো যে সেন্ট মার্টিনে কোনো যোগাযোগ নাই। আপনি চিন্তা করেন, আজকে যদি এই লোকগুলো মুসলিম না হয়ে হিন্দু হতো, তাইলে দেখতেন ভারত সে জায়গায় হেলিকপ্টার পাঠাইছে। আমাদের বিমান বাহিনী, সেনাবাহিনীর এই চৌকস লোকগুলো কোথায়? সবগুলো কি পালাইছে পাকিস্তান, ইন্ডিয়া, আফ্রিকা? এই কাপুরুষগুলো এখন এই জায়গায় একটা হেলিকপ্টার নিয়ে যাইতে পারে না কেন? আমাদের দেশে নাকি ইয়াক আছে, মিসাইল আছে। এখানে এই ম্যাডাম এই কাজটা করাই হচ্ছে মোদি নামক এই নরপশুটা এবার ক্ষমতায় আসার পরপরই এটা হচ্ছে, এবং এটা মিয়ানমার এবং ভারতের নির্দেশনাই হচ্ছে। মিয়ানমারকে বাংলাদেশ থেকে সেপারেট করার জন্য এটা হচ্ছে। এটা আমার এখানে দুই দুই পক্ষের মতামতই দেখা, কেউ যুদ্ধের পক্ষে বলেন, আবার কেউ যুদ্ধের বিরুদ্ধে। এখন আমরা তো জানি যে চায়না, আমি দুই স্যারের কাছ থেকে মতামত আশা করছি। আমরা তো জানি যে চায়না এবং আমেরিকা পরস্পর আর্চ রাইভাল কান্ট্রি। তাহলে চায়নার স্বার্থ যেহেতু মায়ানমারের সাথে যাচ্ছে, তাহলে সেখানে আমেরিকা তো যেভাবে ইউক্রেনকে সর্বাত্মকভাবে তার মিলিটারি এলাই দিয়ে সহযোগিতা করেছে সামরিক সমগ্র দিক দিয়ে, বাংলাদেশ অ্যাটলিস্ট মানে আমরা তো টাইগার অ্যাটলিস্ট আক্রমণ না করলে তার থাবাটা তো দেখাবে। আমরা কি মানে আমরা আমাদের সব মিলিটারি পাওয়ার, মিলিটারি ইনস্টলেশন সব তো আমরা নিশ্চয়ই ডেকোরেশনের জন্য রাখি নাই। এখন বিষয়টা হলো, আলম ও ফজলুর রহমান স্যার উনি বলেন যে
Bangladesh have this capability to show their military power, so that our enemies they can just feel that we should not do any kind of wrong action against Bangladesh. এটা একটা দিক। আবার আমি সরাসরি একবার কথা হয়েছিল আমাদের ডিফেন্স জার্নালের এডিটর সাহেব হচ্ছে আবু রুট স্যারের সাথে। উনি বললেন যে আমরা যখন 71 সালে স্বাধীনতা যুদ্ধে যাই তখন পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের স্বাধীন বাংলা সরকারের সাথে সহযোগিতা এসেছিল। তো এখন ওনার মতামত অনুযায়ী বাংলাদেশে তো মায়ানমারে তো প্রায় 70% এলাকা এখন মিয়ানমার জান্টা সরকারের হাতছাড়া হয়ে গেছে। তাহলে আমরা এখন তাদের যে বিভিন্ন কনফ্লিক্টিং যেসব গ্রুপ আছে, যেসব ইনসার্জেন্সি গ্রুপ আছে, তারা তো অনেক জায়গায় শক্তিশালী হয়ে গেছে, তাদের সাথে আমাদের তো কোনো সরাসরি দ্বন্দ্ব নাই। তাহলে তাদের সাথে আমরা এক ধরনের ডিপ্লোম্যাটিক আলোচনায় এখন পর্যন্ত কেন যায়নি, এই বিষয়ে কিন্তু উনি আসলে বিস্ময় প্রকাশ করেছেন। তাহলে এই ক্ষেত্রে এবং আরেকটা শেষ কথা বলে আমি শেষ করব, যখন রোহিঙ্গাদের ঢল প্রথম এখানে নামা শুরু করে তখন কিন্তু আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নরা বাংলাদেশে সামরিক সহযোগিতা সরাসরি করার প্রস্তাব দিয়েছিল, এবং মায়ানমার যখন শেল নিক্ষেপ করতো তখন আমরা এইসব পশ্চিমা আর্মি অফিসারদেরকে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত বিভিন্ন আর্মি জেনারেলদেরকে নিয়ে ওই কুতুপালং আর কক্সবাজারের উখিয়া ওইসব এলাকাগুলোতে একটা রাউন্ড দিতাম, আর তারপর কিছুদিনের জন্য ওইসব শেল নিক্ষেপ বন্ধ হয়ে যেত। তাহলে আমরা যেহেতু সফট পাওয়ার ইউজ করি, এতদিন পর্যন্ত কিছু করতে পারিনি, সো হোয়াই শুড উই নট ট্রাই ফর to use a hard power to tackle this problem? Thank you very much. হাসিনা আপু, কি প্রশ্ন করবো, কি মতামত দেবো, ঠিক আছে, প্রশ্ন করতে লজ্জা লাগে, তারপরেও বলি এমএসএন না স্যার যেখানে আছেন বলতে হয় কিছু। আমাদের আজকে যে ঘটনাগুলা বাংলাদেশে ঘটছে, যেমন বর্তমান যশোর চুয়াডাঙ্গা সীমান্তে একজন ইউনিয়ন চেয়ারম্যান ঘোষণা করছে, সাধারণ নাগরিককে সতর্ক করছে যে পিএস যে কোনো মুহূর্তে গুলি করতে পারে। এটা কি আমাদের জন্য লজ্জা না? এটা আমরা কি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কতটুকু লজ্জা বোধ করি? এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য না? জাতির জন্য একটা কষ্ট না? একটা লজ্জার বিষয় না? আজকে বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন নিয়ে সমস্যা হচ্ছে, আজকে সেন্ট মার্টিন নিয়ে টানাটানি হচ্ছে, ধরেন মিয়ানমার চায়না আছে, তারা টানাটানি করছে। প্রশ্নটা হচ্ছে, আজকে যদি এই সরকার এতটা নতজানা, সরকারটা যেভাবে আসুক থাকুক না কেন, সেটা নিয়ে আমি এখন প্রশ্ন করতে চাই না। আমাদের সীমান্তটা তো রক্ষা করতে পারে, আমাদের বাংলাদেশের নাগরিককে রক্ষা করতে পারে। আজকে সেন্ট মার্টিনের টানাটানি হচ্ছে, সীমান্ত হত্যা হচ্ছে, এরকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কি এতটা নতজানু হয়ে গেছি? আমরা এতটা নতজানু সরকার হয়ে গেছি? আমরা কি একটা তীব্র প্রতিবাদ বা এটার কোনো পর্যবেক্ষণ, আমরা কি কোনো অ্যাকশনে যাইতে পারি না? অ্যাকশনে না যেতে আলোচনার মাধ্যমে তো আমরা একটা সমাধানে যাইতে পারি না? তাহলে এটা কেন পারতেছেন? আর স্যার এমএসএন না স্যার, আপনি কি এই সংকটময়, এই সমস্যারময় সীমান্ত হত্যা বা সেন্ট মার্টিন বা আরো বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, আপনি কি মনে করেন কিনা স্যার এই মুহূর্তে বাংলাদেশে কি জাতীয় ঐক্যর প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ স্যার সকলকে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, দেশ যেভাবে আছে, দেশ কে চালাচ্ছে? দেশের বর্তমান যে অবস্থা, দেশের সীমান্তে এটাই আপনার প্রশ্ন? দেশ কে চালাচ্ছে এবং দেশের সীমান্তে যেভাবে প্রতিনিয়ত চালাচ্ছেন? জি, আমি সেটা একটু ব্যাখ্যা চাই। যদি সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চালায়, দেশের সীমান্তে যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদের কাজ কি, এবং সীমান্তে যে প্রতিনিয়ত হত্যা হচ্ছে সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, সেটা একটু আমার প্রশ্ন। যে জি, অসংখ্য ধন্যবাদ।